আসসালামু আলাইকুম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে তোমাদের স্বাগতম। গত পর্বে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 3টি রুলস শিখিয়েছিলাম। আজকের পর্বে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও গুরুত্বপূর্ণ 3টি রুলস শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাস। এখানে দেখো 4 নম্বর রুলস মাস্ট, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য 2টি নিয়ম আছে। আমরা এখানে 2টি নিয়মে শেখার চেষ্টা করব। তো প্রথম নিয়মটা হলো মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট বাট নেই আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, আমার কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল, এই যে ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। এখানে দেখো আমি বলছি মাস্ট থাকলে আমরা কি নেব, প্রথম রুলস অনুযায়ী যে ক্যান নট বাট নেব আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। এখানে দেখো এই যে মাস্ট আছে, তাহলে আমরা ইউ এর জায়গায় ইউ, এখানে মাস্টের পরিবর্তে দেখো এই যে ক্যান নট বাট নেওয়া হয়েছে আর বাকি কোনো পরিবর্তন নাই। অবে ইউর প্যারেন্টস ছিল, এখানে দেখো অবে ইউর প্যারেন্টস, আমার কিন্তু নেগেটিভে পরিবর্তন শেষ। এত সহজ একটা রুলস। একইভাবে এই মাস্টের আরও একটা রুলস আছে, অর্থাৎ আমরা এখানে শিখলাম মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো। তো এর পরের দ্বিতীয় রুলসটা হলো যে মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প নেই, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা ক্যান নট হেল্প নেই, অর্থাৎ এই যে হেল্পটা যদি থাকে আমার বাটের জায়গায়, আমরা বাট না নিয়ে যদি কি নেই হেল্প নেই, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটা কাজ করতে হয়, সেটা হলো ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করবো। ব্যাস এতটুকুই, আর কোনো কাজ করা লাগবে না, আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। আমরা এরকমই একটা উদাহরণ দেখি। এই যে আমার যদি মূল প্রশ্নটা এটা হয় যে ইউ মাস্ট অব ইউর প্যারেন্টস, অর্থাৎ মাস্ট আছে, তাহলে আমরা যদি এই রুলস অনুযায়ী এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমি বললাম যে মাস্টের পরিবর্তে আমরা কি নেবো, ক্যান নট হেল্প নেবো আর ভার্বের সঙ্গে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি বসাবো। এখানে দেখো তাই আছে, কিন্তু এই যে দেখো ক্যান নট হেল্প নেওয়া হয়েছে আর এই যে দেখো এখানে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি কিন্তু যোগ করা হয়েছে, অর্থাৎ ইউ এর জায়গায় ইউই থাকবে, এই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প নেবো আর এর পরে যে ভার্বের বেস ফর্মটা থাকবে তার সঙ্গে জাস্ট আইএনজি বসাইছি। এরপরে ইওর প্যারেন্টস ছিল, যে ইওর প্যারেন্টস, তার মানে কোনো পরিবর্তন নাই। এক্ষেত্রে একটা ব্যাপার বলি, সেটা হলো এই জাতীয় বাক্যে তোমরা মনে রাখবা যে মাস্টের পরে যে ওয়ার্ডটা থাকে এটাই সবসময় ভার্বের বেস ফর্ম আকারেই থাকে, জাস্ট ওর সঙ্গে আইএনজি যোগ করলেই আমাদের এই দ্বিতীয় রুলস অনুযায়ী এটাকে নেগেটিভ আমরা করতে পারবো। এখন তোমাদের পরীক্ষায় কিন্তু বলা থাকবে না যে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য তুমি প্রথম রুলস অ্যাপ্লাই করো, অর্থাৎ সেকেন্ড নিয়ম অ্যাপ্লাই করো বা প্রথম নিয়ম অ্যাপ্লাই করো, এরকম কোনো কিছু বলা থাকবে না। তোমার যেটা এর মধ্যে ভালো লাগে তুমি সেটাই মাথার মধ্যে সেভ রাখতে পারো এবং সেই অনুযায়ী এটাকে নেগেটিভ করতে পারো। আমরা আসি এবারে পরবর্তী রুলসে, অর্থাৎ 5 নম্বর রুলসে। এই রুলসটা হলো অনলি বা অ্যালোন যুক্ত। এই রুলসটাও কিন্তু দেখো এই একটা রুলসে আবার দেখো 3 রকমের হতে পারে, অর্থাৎ যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন পাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই অনলি বা অ্যালোনের পরের শব্দটা দ্বারা কি বোঝায়। যদি অনলি অ্যালোনের পরের শব্দটা দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়, তাহলে এই অনলি অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট নেব। আর একইভাবে অনলি অ্যালোনের পরের শব্দটা দ্বারা যদি ব্যক্তি না বুঝিয়ে বস্তুকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা এই অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট নেব। আর 3 নম্বর পরের রুলসটা হলো যে আমরা যদি অনলি অ্যালোনের পরের শব্দ দ্বারা ব্যক্তিও না বস্তুও না নতুন কিছু বোঝায়, নতুন কিছু বলতে এখানে বোঝাইতে পারে বয়স বা সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব, এই অনলি অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। আমি এখানে রুলসটা লিখছি অবশ্য, দেখো এই যে অনলি অ্যালোন, এটা কখনো কখনো এর পরের শব্দ দ্বারা কি বোঝাইতে পারে, এই যে ব্যক্তি বোঝাইতে পারে, সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে নান বাট বসাবো। আবার যদি অনলি অ্যালোনের পরের শব্দ দ্বারা বস্তু বোঝায়, সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে নাথিং বাট নেব। আর যদি অনলি অ্যালোনের পরের শব্দ দ্বারা বয়স অথবা কোনো সংখ্যাকে বোঝায়, সেক্ষেত্রে এর পরিবর্তে নট মোর দ্যান নেব অথবা নট লেস দ্যান আমরা এটাও নিতে পারি। তো আমি এরকম এই কয়েকটা উদাহরণ দেখাই। এখানে দেখো এই যে অনলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি বারবার বলতেছি যে আমাদের এই জায়গায় খেয়াল করতে হবে অনলি অ্যালোনের পরের শব্দ দ্বারা কি বোঝায়। এখানে দেখো এই বাক্যের মধ্যে এই যে অনলি আছে তো এবং এর পরের শব্দটা কি, রহিম। তোমরা বুঝতেইছো যে রহিম অবশ্যই কোনো ব্যক্তিকে বোঝায়, তা যেহেতু রহিম কোনো ব্যক্তিকে বোঝায়, এ কারণে এই বাক্যে আমরা এই অনলি এর পরিবর্তে ওই জায়গায় বসাবো নান বাট, আর আমাদের কোনো পরিবর্তন করা লাগবে না, এটা অটোমেটিক নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। দেখো এ কারণেই দেখো এই যে অনলি এর জায়গায় যে নান বাট, আর এরপরে ছিল রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে দেখো রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সবকিছু ঠিক আছে। এবারে দেখো দ্বিতীয় এক্সাম্পলটা, এখানে বলছে রহিমা লাইকস অনলি সুইটস। দেখো এই বাক্যে যে অনলি আছে, আমি বারবার বলতেছি যে আমরা দেখব কি অনলি এর পরের ওয়ার্ডটা দ্বারা কি বোঝায়। এখানে দেখো অনলি এর পরের ওয়ার্ড কি ছিল, সুইটস, অর্থাৎ মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার। তো এই যে দেখো ব্যাপারটা, তার মানে এখানে অনলি এর পরের শব্দ দ্বারা কি বোঝাচ্ছে, ব্যক্তি কিন্তু বোঝাচ্ছে না, কি
কি বোঝাচ্ছে, তাহলে বস্তু বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, এই অনলি এর জায়গায় নাথিং বাট বসাবো। এছাড়া আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, এর আগে বা পরে যা আছে সব একই থাকবে। অর্থাৎ এই যে রহিমা লাইকস ছিল সামনে, রহিমা লাইকস থাকবে। অনলি এর জায়গায় যেহেতু বস্তুকে বোঝাচ্ছে এই কারণে নাথিং বাট, আর তারপরে এখানে সুইট ছিল এই কারণে সুইটস। ওকে, এবারে দেখো পরের উদাহরণটা, হি ইজ অনলি 10। আমি বলছিলাম যে অনলি এর পরের শব্দ দ্বারা যদি কি বোঝায়, সংখ্যা বোঝায়। দেখো এখানে অনলি আছে এবং এর পরের শব্দ 10, অর্থাৎ সংখ্যাকে বোঝাচ্ছে বা বয়সকে বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, এই অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসাবো, আর আগে পরে যা আছে সব ঠিক থাকবে। আমরা নট মোর দ্যানের জায়গায় নট লেস দ্যানও বসাইতে পারবো। এখানে দেখো এই যে অনলি এর আগে হি ছিল, হি আছে, অনলি এর জায়গায় যে নট মোর দ্যান এবং 10 ছিল যে 10, তার মানে সবকিছু ঠিকঠাক। তাহলে এটাও কিন্তু খুব সহজে তোমরা শিখতে পারলা। তো মূল কথা ছিল আমার যে অনলি অ্যালোনের পরের শব্দটা দ্বারা কি বোঝায় এটা খেয়াল করতে হবে। এই অনলি অ্যালোনের আগে বা এটা ওটা এরকম অন্য কোনো শব্দ সার্চ করবা না, তোমরা সবসময় সার্চ করবা অনলি বা অ্যালোনের পরের শব্দ দ্বারা মূলত ব্যক্তি, বস্তু নাকি কোনো বয়স বা সংখ্যাকে বোঝায়, এটা তাহলেই কমপ্লিট। এবারে আমরা আসি 6 নাম্বার রুলসে। তো 6 নাম্বার রুলসটা আরো সহজ। এখানে ছিল সামটাইমস, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা সামটাইমস পাই, তাহলে নেগেটিভ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি এই সামটাইমসটা উঠে যাবে এবং এর জায়গায় ওই বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকে তাকে বসাবো, আর তার সঙ্গে নট অলওয়েজ বসাবো। আর কোনো কাজ করা লাগবে না, আমার এটা নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখি, আর তার আগে নিয়মটা আরেকবার এখানে দেখাই। দেখো এই যে সামটাইমস নেগেটিভ করার জন্য আমি কি বলছি, এই যে অক্সিলারি ভার্ব সহ নট অলওয়েজ, তার মানে এই বাক্যের মধ্যে যেটা অক্সিলারি ভার্ব আছে সেটাও কিন্তু নিতে হবে এবং তার সঙ্গে একই সঙ্গে নট অলওয়েজ নিতে হবে। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো এই যে হি সামটাইমস স্মোক, তার মানে বাক্যের মধ্যে যে সামটাইমস কিন্তু আছে। তো আমি বলছিলাম এটাকে নেগেটিভ করার জন্য যে অক্সিলারি ভার্বটা নিতে হবে এবং তার সঙ্গে নট অলওয়েজ বসাইতে হবে। এই বাক্যের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব মানে সরাসরি উল্লেখ নাই। তো যদি সরাসরি উল্লেখ থাকে তাহলে তো বুঝতেইছো যে অক্সিলারি ভার্বটা আমরা নেব, আর তারপরে কি করব, নট অলওয়েজ বসাবো সামটাইমস এর পরিবর্তে। মানে বারবার বলতেছি যে আমরা যে অক্সিলারি ভার্বটা নেব এটাও কিন্তু ওই সামটাইমস এর জায়গায় নেব, অর্থাৎ সামটাইমসটা উঠে যাবে এবং ওর জায়গায় অক্সিলারি বসবে বাক্যের, আর একই সঙ্গে নট অলওয়েজ বসবে। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমি কিন্তু এটা অনেক ভিডিওতে এর আগে দেখাইছি যে যদি কোনো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব সরাসরি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদেরকে 3টে অক্সিলারি ভার্ব মনে করতে হয় যে এখানে কোথাও না কোথাও আসে সে। অর্থাৎ যদি মূল ভার্বের শেষে এস বাই এস পাই, সেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আছে। আর যদি মূল ভার্বটা আমার পাস্ট ফর্মে থাকে তাহলে বুঝতে হয় এখানে অক্সিলারি ডিড আছে। আর যদি ডাজও না হয় বা ডিডও না হয় তাহলে বুঝতেইছো কি হবে, তখন ডু হবে। এই রুলসটাকে সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখি। এই যে দেখো এখানে আছে হি সামটাইমস স্মোকস, এবং দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্টটা হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে। এই দেখো এখানে কিন্তু আছে, এই যে এস আছে, তার মানে মূল শব্দ এখানে স্মোক আর সঙ্গে আছে কি এস, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে এসও থাকতে পারবে অথবা ইএসও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা বুঝবো কি এখানে অক্সিলারি কি আছে, ডাজ আছে। তা যেহেতু অক্সিলারি ডাজ আছে তাহলে আমরা কি করব, এই যে সামটাইমস এর জায়গায় যে ডাজ বসাবো। দেখো সামটাইমস এর জায়গায় কিন্তু ডাজ বসছে। আর একই সঙ্গে আমি কি বলছি যে ওর জায়গায় আরো একটা কথা বলবো, সেটা হলো নট অলওয়েজ। দেখো এখানে যে নট অলওয়েজ বসছে, আর তারপরে আর কোনো কিছু নেই, আগে বা পরে যা আছে সব ঠিক রাখলেই আমাদের নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। এই যে আগে ছিল হি, হি কিন্তু আছে। এই যে পরে ছিল স্মোকস, কিন্তু দেখো এবারে কিন্তু স্মোক বসছে, কারণ আমি তো অক্সিলারি ভার্ব একবার নিছি, আর তো নিতে পারি না। আমার এস এর কারণে অক্সিলারি ভার্ব যদি ডাজ হয় তাহলে আবার কি এখানে আমি এস দেবো, তাহলে এস থাকা মানে এখানেও ডাজ এখানেও ডাজ, ডাবল তো ডাজ নেওয়া যাবে না। অক্সিলারি ভার্ব বাক্যে কি একটা বাক্যে একবারই বসবে। তো যাই হোক, খুব সহজেই কিন্তু আমার মনে হয় যে এটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো খুব সহজে এটাকে মনে রাখতে পারবা। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মুখস্থ নয় বুঝে শেখো। আর এরকমই সহজ ও কার্যকর ক্লাস পেতে জিসান একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। আল্লাহ হাফিজ।